একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রের নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, সংস্কারের ফয়সালা সংসদে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতিতে পাঠদান বন্ধে ক্ষুব্ধ অভিভাবক। শাহবাগে এনটিআরসির নিয়োগ বঞ্চিতদের অবস্থান। এবং একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক অনুমোদন। পরিচালনায় 7 পরিচালক নিয়োগ। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও বিনিয়োগকারীদের সুবিধা দেখার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের ষড়যন্ত্রের নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জোর করে কিছু চাপিয়ে দিলে মানবে না জনগণ। সংস্কার নিয়ে ফয়সালা করবে আগামী সংসদ। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ঘোষণার পর গণসংযোগে মাঠে ময়দানে ছুটছেন বিএনপির মনোনীতরা। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেশকে আজ গিলে খাওয়ার চেষ্টা করছে একাত্তরের ষড়যন্ত্রকারীরা। আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার টানে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। পরে সদর উপজেলার বরদেশ্বরী হাটে নির্বাচনী মতবিনিময় সভায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। জোর করে চাপিয়ে দিলে মানবে না জনগণ। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করছে। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তি জানতেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন কি আর? জোর করে চাপাই দিয়ে জনগণের উপরে কোনো ব্যবস্থা আমরা মানব না। নির্বাচন হয়ে যাক, পার্লামেন্টে গিয়ে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, এমপিরা সিদ্ধান্ত নেবে যে কোনটা করা যায়, কোনটা করা যায় না। এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের অগ্রভাগে রাখা যায়, কিন্তু 10,000 কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়ে সফলতা এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পার্টি অফিস যতই বলুন আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে। মঈন খান আরো বলেন, বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। সকালে কুমিল্লায় নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালায় তিনি আরো বলেন, অতীতের কলঙ্ক মুছতে ভালো ভোটের বিকল্প নেই। সরকার চাচ্ছে একটি ভালো নির্বাচন। নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে একটি ভালো নির্বাচনের জন্য। 18 কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচনের জন্য। তাহলে আমরা যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকি, আমাদের তো কোনো ভয় থাকার কারণ নেই। 13 নভেম্বর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ঘিরে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি। ফলে এসব এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা বাস্তবায়নে বৈঠক শেষে পুরানা পল্টনে কথা বলছেন ইসলামী দলগুলোর নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। কমিশনের নিরাপত্তা, সকল দলের সমান সুযোগ দেয়া নির্বাচন, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আমাদের 4র্থ নম্বর দাবি হচ্ছে যে গণহত্যা ঘটে গেল জুলাই আগস্ট বিপ্লবে, সকল ধরনের গণহত্যা বিচার দৃশ্যমান করা। 5ম দাবি হচ্ছে আমাদের বিগত রিজিম যেটা ছিল 15 বছর ফ্যাসিস্ট সরকারের, যারা দোসর জাতীয় পার্টি সহ 14 দল, তাদের কার্যক্রম স্থগিত করা, যাতে করে দেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং যারা এই স্বৈরাচারকে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে, আমরা মনে করেছি রাজনৈতিক দলসমূহ যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, সকলে মিলে তাদের আসলে বর্তমানে এই সময়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোনো রাইট নাই। তো সেই দাবিগুলোর সাথে আবার দলগুলোর মধ্যে দু একটা দাবি ভিন্নতা আছে। ভিন্নতা মানে আরো দু একটা দাবি বেশি আছে। মৌলিকভাবে 5টিতে আন্দোলন আমরা করে আসছি। কর্মসূচি 4র্থ পর্বে শেষ হয়ে 5ম পর্ব চলমান। বিগত 3 তারিখে শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে 8 দলের। সেখান থেকে 2টি কর্মসূচি আসে। একটা হলো 6 তারিখ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, এটা আমরা সাকসেসফুলি বাস্তবায়ন করেছি, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, এই জন্য আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একই দিনেই আরেকটা কর্মসূচি ঘোষণা হয়েছিল, সেটা হচ্ছে 11 নভেম্বর পল্টন মোড়েই একটা বিশাল সমাবেশের আয়োজন আমরা ঘোষণা করেছি। সেদিন আয়োজন নিয়েই আজকে মূলত সাংবাদিক সম্মেলন আমরা মিলিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন একটু আগেই আমাদের 8 দলের লিয়াজু কমিটির মিটিং হয়েছে। দলগুলোর পরিচয়, নেতৃবৃন্দের পরিচয় ইতিমধ্যেই আমাদের আশরাফ আলী আকন ভাই পেশ করেছেন। তো প্রস্তুতির সংক্রান্ত টোটাল সমাবেশ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে ধরতে চাই। 3টি ধার্য তারিখে সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ার পর সোমবার জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিন সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্যে আবু সাইদকে হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, গুলি লাগার পর আবু সাইদের বন্ধু আয়ান ও রৌনক তাকে বাঁচানোর চেষ্টা করেন, তখনও তাদের লক্ষ্য করে গুলি করতে থাকে পুলিশ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই অভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনে সাক্ষ্য দেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান সহ 2 জন। এদিন শিক্ষার্থীদের উপর ডিএমপির কমিশনারের মারণাস্ত্র ব্যবহারের ওয়্যারলেস বার্তার রেকর্ডিং তুলে ধরা হয়। আবু সাইদের মামলায় আমরা 2 জনের সাক্ষীর হাজিরা দিয়েছি। 12তম সাক্ষী হিসেবে রেজা সাক্ষী দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন ওই সময়। আকিব রেজা খান, আমির হোসেন এবং সুজন চন্দ্র রায় 2 জনের পক্ষে তার জেরা করা হয়েছে। উনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন, পুলিশ কর্মকর্তাদের নাম বলেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা, নীরবতা এবং গাফিলতির কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার বাদীকে জেরা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবী। একই সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের প্লট জালিয়াতি মামলার তদন্ত কর্মকর্তার জেরাও সম্পন্ন হয়েছে। 17 নভেম্বর আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 20 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে 2টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সহ 29 জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আলাদা আবেদন খারিজ করে এই আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ। গত 6 নভেম্বর লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নার অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। সে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালত পৃথক আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন চেম্বার আদালত। সেই ধারাবাহিকতায় আজ দুটি আবেদন খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত। কোর্টের প্রতি আমাদের আস্থা আছে। আজকের এই যে নো অর্ডারটা, এটা আমরা সেই আইনের প্রতি আস্থারই প্রমাণ বহন করে। এবং দেশ ভালো চলতে হলে আইন বিভাগ, বিচার বিভাগ নিরপেক্ষ থাকা দরকার এবং আইন মতো চলা দরকার। কোর্ট নো অর্ডার দিয়েছে, যে বেশি কিছু বলতে পারবো না, কারণ অর্ডার তো দেখি নাই। এবং আমি যেটা বুঝি, বীর মুক্তিযুদ্ধ আব্দুল লতিফ সিদ্দিকীর মুক্তি পেতে কোনো বাধা নাই। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য পেতে ইতোমধ্যে পাঠানো হয়েছে চিঠি। সংস্থাটি জানিয়েছে, বেনজির পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ কয়েকটি মামলা তদন্তাধীন। পর্যায়ক্রমে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্ট সবকিছুর মালিকানায় সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম। ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদ গড়ে তোলার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নামে দুদক। সংস্থাটির অনুসন্ধানে বিদেশেও সম্পদের খোঁজ মিলেছে। সোমবার বেনজির আহমেদের বিরুদ্ধে একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন, যেখানে তার বিরুদ্ধে 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান, যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার তদন্তকালে বেরিয়ে আসে। ফলে দুর্নীতি দমন কমিশন আসামি বেনজির আহমেদের নামে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, বেনজিরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় সম্পদ ও ব্যবসায়িক বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে দেশগুলোতে পাঠানো হয়েছে চিঠি। জেলা কার্যালয় ঢাকায়। এদিকে অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে 22 কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক 2 এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামসুল ইসলাম সহ 9 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সাভারে চীনা মালিকানাধীন 4টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, জল কামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দশম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পাশাপাশি চলছে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি। এদিকে ক্লাসে এসেও শিক্ষকদের না পেয়ে ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। দশম গ্রেডে উন্নীত করার দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। বিভিন্ন স্কুলের শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে। আন্দোলনকারীদের দাবি, তাদের মর্যাদা নিশ্চিতে যৌক্তিক দাবি মানতে হবে, না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই বৈষম্য মেনে নেয়ার মতো না, এই প্রশাসন আমরা মেনে নেব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারের এখানে অবস্থান করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। দশম গ্রেড আমাদের ন্যায্য অধিকার। সারা দেশের স্কুলগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাঠদানে যে ক্ষতি হচ্ছে, পরবর্তীতে শুক্র শনিবার ক্লাস নিয়ে তা কাটিয়ে ওঠারও আশ্বাস দেন শিক্ষকরা। আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে না, সুতরাং আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে। আমরা প্রশাসনকে জানাবো, আপনারা দ্রুত আমাদের বিষয়টা একটু সমাধান করেন। আমাদের প্রশাসন এবং আমাদের কর্তৃপক্ষের চেয়েও শিক্ষার্থীদের প্রতি আমাদের মায়া মমতা সবচেয়ে বেশি। এদিকে সারা দেশে স্কুলে এলেও ক্লাস নেননি শিক্ষকেরা। শিক্ষকদের ক্লাসে না পেয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা। গতকালকে আইছিলাম, ক্লাস হয়নি, খেলে চলে গেছি।
আজকেও আইসি, ক্লাস হচ্ছে না, খেলে চলে যাব। গতকাল থেকে আমাদের ক্লাস বিরতি আছে, ক্লাস নিচ্ছে না। আজও এই একই অবস্থা, ক্লাস বিরতি আছে। এদিকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা। তাদের অভিযোগ, আশ্বাস পেয়েও নিয়োগ না পাওয়ায় এই লাগাতার অবস্থান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে বার্ষিক পরীক্ষার আগে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। শ্রেণীকক্ষে বসে আছে শিক্ষার্থীরা, তবে চলছে না পাঠদান। কেউ গল্প করছে, আবার কেউ সময় কাটাচ্ছেন সহপাঠীদের সঙ্গে। চলমান কর্মবিরতির কারণে শ্রেণীকক্ষে আসছেন না শিক্ষকরা। এতে থমকে গেছে শিক্ষা কার্যক্রম। সোমবার দ্বিতীয় দিনের মতো রাজশাহীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন ভাতা, পদোন্নতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের দাবিগুলো আছে, আমরা বিনীত কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আমাদের দাবিগুলোর জন্য তারা মেনে নেয়। বরিশালে কর্মবিরতিতে নামেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। 3 দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সারা দেশের মতো চাঁদপুরের সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। দাবি মেনে নিলে বন্ধের দিন পাঠদান কার্যক্রম চালিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। আমাদের আন্দোলন চলবে, আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে। অভিভাবকরা বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা। আমরা তো বাচ্চা তো পড়ার ক্ষতি হচ্ছে, এখন কি করবো, কিছু করার তো নেই। আমরা ভাবলাম ক্লাস হবে, এখন ক্লাস হচ্ছে না দেখি। রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করলেও আবারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। সোমবার এই আদেশ দেয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 30 জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। এর বিরোধিতা করে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে আন্দোলনে নামে। গত 16 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 4টি চীনা মালিকানাধীন পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিক বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। 2 ঘন্টা পর জলকামান ব্যবহার করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। স্বাভাবিক হয় চলাচল। ডিইপিজেড এলাকায় চীনা মালিকানাধীন সাউথ চায়না লিমিটেড ও এর সহযোগী 3টি প্রতিষ্ঠানে 3 মাসের বেতন বকেয়া রেখে 23 অক্টোবর কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে 18 দিনেও 5 থেকে 6 হাজার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেন শ্রমিকরা। ব্যবসা কর্তৃপক্ষ বলছে স্যালারি দিবে 26 তারিখে। তোমরা কোনো আন্দোলন করো না, তোমাদের স্যালারি দেওয়া হবে 26 তারিখে। 23 তারিখ রাত 12টা বাজে আমাদের ফোনে মেসেজ পাঠাইছে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 7 তারিখে দেওয়ার কথা দেয় নাই, 12 তারিখে বেতন দেওয়ার কথা দেয় নাই, 26 তারিখে দেওয়ার কথা দেয় নাই, 3 তারিখে ডাকছে তাও দেয় নাই। পরে কালকে 9 তারিখে ডাকছে, মিটিং করছে, কোনো কিছু আমাদের ফাইসলা দেয় নাই। গেছে 2 বছর ধরে আমাদের এক বেতন 4 ভাগে দিচ্ছে। তারপরও মনে করেন আমরা হয়রানি হয়ে যাওয়াই আমরা মাইনে নিয়ে কাজ করছি, কিন্তু এখন আমাদের মনে করেন 4 মাসের রানিং 4 মাসের বেতন বাকি। আমরা খালি আসছি বেতনের জন্য, আমরা কোনো রাজনৈতিক কোনো মস্তানি করতে আসি না, সন্ত্রাসী করতে আসি না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ফাঁকেই ঘটেছে অস্ত্র চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা। ভল্ট ভেঙে অস্ত্র গায়েব করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় শুধু সাধারণ ডায়েরি করেই দায় সেরেছে। উল্টো অস্ত্র লুটের ঘটনায় তথ্য আড়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস আর বেবিচক মেতে আছে চোর পুলিশ খেলায়। বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় বিশেষ নিরাপত্তা কক্ষ সিলগালা করা হলেও কিভাবে অস্ত্র গায়েব হলো সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রায়দুল ইসলাম শুভ। ক্যামেরায় ছিলেন রতন মজুমদার। ওইখানে মূল্যবান গুডস যা ছিল সেগুলো না নিয়ে আর্মসগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ পরিকল্পিত না হলে কেন হবে? তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। এখানে আগুন লাগে নাই 100%। আমি আগে আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল।
গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার 10 দিনের মাথায় বিমানবন্দর থানায় জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেখানে উল্লেখ করা হয় 1 নম্বর ওয়্যার হাউসের স্ট্রং ভল্টের তালা ভাঙা হয়েছে। এর আগে 24 অক্টোবর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ভল্টটি সিলগালা করা হয়। 28 অক্টোবর সকালে সেই ভল্ট পাওয়া যায় শিকল ও তালাবিহীন অবস্থায়। জিডি দায়েরের একদিন পর আবারও নিরাপত্তার কারণ দেখিয়ে ভল্টে থাকা অস্ত্র বিমানবন্দর থানায় হস্তান্তর করে বিমান কর্তৃপক্ষ। তালা ভাঙার ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুধু থানায় সাধারণ ডায়েরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভেতরে থাকা মালামাল কি কোনো কিছুই খোয়া যায়নি? তাহলে এখন পর্যন্ত মামলা হলো না কেন? আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। বিমান কর্তৃপক্ষ জিডিতে মালামাল নিখোঁজের বিষয় উল্লেখ করেনি। অনুসন্ধান বলছে 2020 থেকে 2023 সালে কার্গো সেকশনে আসা কয়েকটি এয়ারওয়ে বিল ঘেটে দেখা যায় সে সময় বিদেশ থেকে বেশ কিছু অস্ত্র আমদানি করে একটি প্রতিষ্ঠান, যেখানে ছিল একটি শটগান, কয়েকটি পিস্তল, রাইফেল এবং বুলেট। সেই প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের প্রেক্ষিতেই সামনে আসে অস্ত্র হারানোর বিষয়টি। তাদের সাথে প্রতিদিনই কথা বলতেছি, প্রতিদিনই কথা হচ্ছে। তারা শুধু 50টা পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। যারা নিছে তারা কাস্টমসের লোকও জড়িত, বিমানের লোকও জড়িত। একই রকম ভোগান্তিতে পড়েছেন আরও একটি অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান। ইমরান আর্মস বাইতুল মোকাররমের দোতলায়, এই উত্তর সাইডে, ওইখানে আগুন লাগেনি 100%। আমি আগেই তথ্য বলছি। আমরা আবারও ফিরতে চাই সেই সুরক্ষিত ভল্টে। 24 অক্টোবর যে ভল্ট সিলগালা করা হয় তার একদিন পরেই 25 অক্টোবর বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ভল্টের মালামাল অন্যত্র স্থানান্তর বা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের অনুরোধ করে। অবাক হলেও সত্য যে এই চিঠির পরও ভল্ট ভেঙে লুট হয়েছে অস্ত্র। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তার কোনো সদুত্তর নেই বিমান কর্তৃপক্ষের কাছে। আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল, কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা এবং কি চুরি হয়েছে এগুলো তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চিঠিতে উল্লেখ করা ঘটনাগুলোর একটি সময়ক্রম দেওয়া হয়েছে, যা সংস্থাগুলোর মধ্যকার দায়িত্বের বিভাজন এবং কার্যকারী সমন্বয়ের অভাবকে তুলে ধরে। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর এর দায় চাপাতে দেখা যায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। আর এই দায় চাপানোর খেলায় ঘটে যায় বিমানবন্দরে সুরক্ষিত ভল্ট থেকে অস্ত্র চুরির মতো নজিরবিহীন ঘটনা। এত বড় দুটি ঘটনার পরও সমন্বয় না করে উল্টো চলছে দায় চাপানোর প্রতিযোগিতা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না জানিয়ে নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের করতেই বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। বন্দরের লালদিয়া কন্টেইনার ইয়ার্ড ও বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল সহ 3টি স্থাপনা উদ্বোধন শেষে কথা বলেন উপদেষ্টা। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেশের আমদানি রফতানি বাণিজ্যের 92% সম্পন্ন করা চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে জাহাজ আসার সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে কন্টেনার হ্যান্ডেলিং। চট্টগ্রাম বন্দরের এই গতিশীলতাকে এগিয়ে নিতে সোমবার লালদিয়া কন্টেনার ইয়ার্ড ও বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল ও তালতলা টার্মিনালে নতুন 3টি স্থাপনা উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন, ক্রমবর্ধমান চট্টগ্রাম বন্দরের মান আন্তর্জাতিক করতে এটি বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর যৌক্তিকতা আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। বন্দরকে আগায় নেওয়া যাওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল এখানে দেখা যাচ্ছে। পোর্টের এফিসিয়েন্সি বাড়ার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে যাতে আসি, যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিলড হয়, যদি আমরা দেই, এই পোর্টের চেহারা বদলিয়ে থেকে বদলায় নেই। উদ্বোধন হওয়া এই 3 স্থাপনা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আরো বড় ধরনের ভূমিকা রাখবে বলে জানান বন্দর চেয়ারম্যান। এবার এখানে আমরা এলসিএল কার্গোগুলো অপারেট করতে পারবো, যেহেতু আমাদের সিএফএস শেড আছে এবং পাশে আমরা ইয়ার্ডের সম্প্রসারণ করলে এখানে মেন যে ঢাকা চিটাগং হাইওয়ের সাথে ট্রাফিকের সাথে কোনো সমস্যা হবে না এবং এই জায়গা করলে আমাদের এফিসিয়েন্সি গেইন অনেক বেড়ে যাবে। আমার মনে হয় এই জায়গাটা দিয়ে হয়তো আমরা অ্যারাউন্ড 30% গেইন করতে পারবো। পরে নৌ উপদেষ্টা বন্দরের XY শেড ও কাস্টম অকশন শেড পরিদর্শন করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
ভূ রাজনীতির ছুতোই বা অংশীদারত্বের কথা বলে কারো কাছে অস্ত্র বিক্রি করে না ইতালি। বাংলাদেশ যদি প্রয়োজন বোধ করে তখনই কেবল অস্ত্র বিক্রি করা হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সকালে রাজধানীর বিস অডিটোরিয়ামে সেমিনারে তিনি আরও বলেন, অবৈধ পথে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। চলতি বছর ইতালিতে 18,000 মানুষ অবৈধভাবে প্রবেশ করেছে, যাদের অনেকের কাছে নেই যথাযথ কাগজপত্র। বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সংস্কারের মাধ্যমে দেশে ফিরবে স্থিতিশীলতা, কাউকে ভিন্ন দেশে চাইতে হবে না রাজনৈতিক আশ্রয়। We also are committed to stop this, and we also rely on the messages. At the end of the day, you will never really break this criminal network making money, making a lot of money. We will break them only if the public. সময় সংবাদে আরও থাকছে। সিলেটে কাল শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগার্স। মুশফিকের 100তম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ। পাঁচটি ইসলামী ব্যাংক মার্জারে সম্মিলিত ইসলামী ব্যাংক অনুমোদন দিয়েছে সরকার। ব্যাংকটি পরিচালনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে চেয়ারম্যান করে 7 জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা সহ বিনিয়োগকারীদের স্বার্থ দেখা হবে, তবে তা যৌক্তিক ও বাজার ভিত্তিক হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আর্থিক বাজারে সবচেয়ে বড় মূলধন নিয়ে আসা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার, আর তাতে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা। নতুন ব্যাংকে অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের স্বতন্ত্রতা হারাবে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে লেটার অফ ইন্টেন্ট, LOI ও লাইসেন্স চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ অনলাইন বোর্ড সভায় তা অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। মালিকানা কীভাবে হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আমানতকারীদের স্বাভাবিক হিসাব চলমান থাকবে। মেয়াদ পূর্ণ না হলে কোনো ডিপোজিট ভাঙার প্রয়োজন নেই বলেও পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। 5টি ব্যাংক যারা মার্জ হয়ে এই ব্যাংকের মধ্যে বিলীন হয়ে যাবে, সেই প্রসেসটার কাজ শুরু হবে। প্রথমে আমানতকারীদেরকে আস্থার জায়গায় নিয়ে যাওয়া হবে, তারপর মনে করেন ব্রাঞ্চ রেশনালাইজেশন একটা বিষয় আছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ নিয়ে কি ভাবছে বাংলাদেশ ব্যাংক, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ঢালাও নয়, তবে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে বাজার ভিত্তিক। জনগণের ট্যাক্সের টাকা জনগণেরই একটা গ্রুপের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দিবে, তখন অবশ্যই সরকার চুলচেরা বিশ্লেষণ করে দিবে। এদিকে বড় অঙ্কের আমানতকারী ও প্রাতিষ্ঠানিক আমানত শেয়ারের জোরপূর্বক রূপান্তর হবে না বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 16 ডিসেম্বর নয়, আগামী অর্থবছর থেকে অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট বন্ধ করার দাবি জানিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। না হলে ক্ষতির মুখে পড়বে এই খাতে জড়িত 20 লাখ লোক। শুল্ক হার কমানোর পাশাপাশি শর্ত শিথিল করারও দাবি তাদের। কর ফাঁকি রোধ ও অপরাধ দমনে 16 ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা NEIR। এতে বিটিআরসিতে নিবন্ধিত নয় এমন অবৈধ ফোন আর ব্যবহার করা যাবে না। এজন্য এরই মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে সরকার। বিটিআরসি ও আইসিটি বিভাগ বলছে, এই ব্যবস্থা চালুর ফলে দেশে 18টি মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্বস্তি পাবে। ঠেকানো যাবে মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধ, আয় বাড়বে সরকারের। NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। সোমবার বিটিআরসি মহাপরিচালকের সঙ্গে আলোচনা শেষে ব্যবসায়ীরা জানান, আগামী মাসে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতির মুখে পড়বে 20 লাখ মানুষ। এইটা যদি এইভাবে চালু করা হয়, তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা তো পথে বসবই। ট্যাক্সের মাত্রাটা সহনশীল করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেখ। তা আমরা বলছি যে যেহেতু জুন জুলাইতে বাজেট, আপনি সেই পর্যন্ত এইভাবে থাকতে দেন। আমদানিতে শুল্ক হার কমানোর পাশাপাশি স্থানীয় উৎপাদকের অনুমতির শর্ত শিথিল করলে মোবাইল আমদানিও করতে চান ব্যবসায়ীরা। ডিউটির যে বিষয়টা, ট্যাক্স স্ট্রাকচার, এটা বিটিআরসির হাতে না, আমাদেরকে এনবিআর এর সাথে যোগাযোগ করতে হবে, আমরা তাদের সাথে যোগাযোগ করব। কিন্তু এখানে মূল যে ব্যারিয়ারটা, সরাসরি মাদারের অথরাইজেশন প্লাস লোকাল যে ম্যানুফ্যাকচারার আছে তার একটা এনওসি লাগবে। আমাদের এই সংস্কারটা হলো আগে লাগবে।
বর্তমানে সরাসরি মোবাইল ফোন আমদানিতে শুল্ক দিতে হয় 58%, আর দেশের বাজারে একটি ফোন উৎপাদনে 20 থেকে 22% কাস্টমস শুল্ক ও ভ্যাট দিতে হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে নিষেধাজ্ঞা দিয়েও তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর থামাতে পারছে না সরকার। এবার ডিট প্রকল্পের টাকায় উদ্ভাবন শিখতে মালয়েশিয়া যাচ্ছেন হাইটেক পার্কের হিসাব রক্ষণ কর্মকর্তা সহ 5 জন। 15 জনের বহরে বাকি 10 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নিষেধাজ্ঞার মধ্যে কেন এমন সফর তার জবাব দেননি প্রকল্প পরিচালক, যদিও সফরের যৌক্তিকতা নিয়ে উল্টো সাফাই গাইলেন তথ্য প্রযুক্তি সচিব। শুভখান জানাচ্ছেন বিস্তারিত। দৃষ্টিনন্দন সফটওয়্যার পার্ক, বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও কার্যকর ইকোসিস্টেম তৈরিতে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের কাজ চলছে 2021 সাল থেকে। বিশ্বব্যাংকের ঋণে 8 স্থানে চলমান প্রকল্প শেষ হওয়ার কথা আসছে ডিসেম্বরে। তবে কর্মকর্তারা বলছেন প্রকল্পের পরিধি ও মেয়াদ বাড়ছে 2027 সাল পর্যন্ত। 353 কোটি টাকা থেকে ব্যয় দাঁড়িয়েছে 531 কোটিতে। এই প্রকল্পের অর্থে উদ্ভাবন শিখতে 3 দিনের জন্য মালয়েশিয়া যাচ্ছেন 15 জন। বহরে রয়েছেন প্রকল্প পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, উপপ্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন, হিসাবরক্ষণ কর্মকর্তা রেজওয়ান আলী সহ তথ্য প্রযুক্তি বিভাগ ও হাইটেক পার্কেরই 5 কর্মকর্তা। বাকি 10 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 10 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াতে অবস্থান করার কথা থাকলেও ভিসা জটিলতায় সময় পেছানো হতে পারে। এই সফরের মাসখানেক আগে নেদারল্যান্ডস যান প্রকল্প পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। সফরের ব্যয় সহ সার্বিক বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। এই বিষয়ে বলার জন্য আমি এখতিয়ারভুক্ত না। সচিব স্যারের বিষয় নলেজে আছে বিষয়টা, এগুলো দিয়ে নেই। নির্বাচনের আগে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে গেল 21 অক্টোবর পরিপত্র জারি করে প্রধান উপদেষ্টার কার্যালয়। আর মালয়েশিয়া সফরের জিও জারি হয়েছে 29 অক্টোবর। সচিবের যুক্তি, বিশ্বব্যাংকের অর্থে বিদেশ সফরে কোনো বাধা নেই। যেহেতু এটা জিওবি ফান্ডের না আর কি, এটা করতে বাধা নেই। 5 জন অপরিহার্য নয়, পিডি ও ডিপিটিতে ডিসকাস করা যায়, আমি করে দেব। সফরের কার্যকারিতা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান টিআইবির। মালয়েশিয়াতে কি ধরনের উদ্ভাবনী হয়েছে সেটা শেখার জন্য একেবারে বিশ্ববিদ্যালয়গুলিতে ভ্রমণ করে দেখতে হবে এটার কোনো যৌক্তিকতা আছে কিনা। যেহেতু এটার বোঝাটা আলটিমেটলি জনগণকে বইতে হবে, এই প্রশ্নটা কিন্তু জবাব দিতে হবে সরকারকে। গেল আগস্ট থেকে 9 নভেম্বর পর্যন্ত 18টি জিও জারি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর মধ্যে 9টি জারি হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিষেধাজ্ঞার পর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশাল বিভাগের খবর। গত 1 বছরে বরিশালে অর্ধশত কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্র মহড়া, ছিনতাই, সংঘর্ষ সবই ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেয় ফেসবুক ও টিকটকে। আধিপত্য বিস্তারে বাড়ছে হতাহত। এ নিয়ে আলোচনার জন্য বরিশালের আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। চলে যাচ্ছে আলোচনায়। প্রায়ই ঘটছে নানান ধরনের অপরাধমূলক ঘটনা এবং অনেকেই একে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোপাকুপি, হতাহতের ঘটনা ঘটছে। বরিশাল বিভাগ জুড়েই এই একটি উদ্বেগের মতন ঘটনা ঘটছে। আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত কথা জানাবো আপনাদেরও। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশাল নগর পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জানতেই চাচ্ছি, সাম্প্রতিক সময়ে যে কিশোর গ্যাং আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে, আপনাদের পক্ষ থেকে আসলে কি ব্যবস্থা নিচ্ছেন, কি বা বার্তা দিবেন তাদের? আমাদের পক্ষ থেকে যখনই আমরা এটা নিউজ পাচ্ছি তখনই আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হচ্ছে আমাদের পুলিশ এবং ব্যবস্থা নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে কিশোর গ্যাং যে বলছেন এটা যে বিস্তার লাভ করছে, এর প্রধান কারণ একটা সোশ্যাল মিডিয়া, টিকটক। এই টিকটকে এরা নিজেদেরকে জাহির করার জন্য দেশীয় অস্ত্র শো করছে, করে তারা টিকটক যে ভিডিওগুলো নিয়ে তারপর তারা এই সোশ্যাল মিডিয়ায় তারা টিকটকে আপলোড করে এবং এখান থেকে এখন আবার টিকটক তাদের কিছু টাকাও দেয়। এই টাকাগুলো নিয়ে এরা কাঁচা টাকা, এরা হলো কি অনেক সময় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশার দিকে ঝুঁকছে। তো এইটা আমরা অবশ্যই চেষ্টা করছি যে ঠিক করার জন্য। যে কিছুদিন আগে দেখলাম আমাদের সদর রোডে এরকম একটা ঘটনা দেখলাম এবং সেটা নিয়ে ছোটোখাটো একটা মারামারির মতো তাদের মধ্যে হয়েছে। তো আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিচ্ছি এবং ইনশাল্লাহ এটা ব্যবস্থার জন্য এখন আবার একটু কয়দিন হলো আমরা কমছে। তো আমরা ইনশাল্লাহ যে ব্যবস্থা যতটুকু লাগে আমাদের, আমরা এটাকে বরিশাল নগরীকে সুন্দর রাখার জন্য, অপরাধ মুক্ত রাখার জন্য আমরা করব। একদম। আপনার এটাও মনে হয় কিনা এটা এই যে তরুণরা
এক ধরনের অ্যাডভেঞ্চার হিসেবে নিচ্ছে, তারা ফেসবুকে এগুলো ছড়াচ্ছে, নিজেকে হিরোইজমটাও চলে আসছে। এই বিষয়গুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? পরিবারের বা কি ভূমিকা নেওয়া উচিত, সমাজের কি ভূমিকা নেওয়া উচিত? দেখেন, এটা তো ঠিক যে তরুণরা হিরোইজম দেখাতেই তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা ভালো লাগে এটা। তো সেই জন্য তারা এইটাকে এখন যেহেতু একটা মাধ্যম পেয়েছে, তারা টিকটক প্ল্যাটফর্মে তারা এই যে ভিডিওগুলো প্রচার করছে এবং এই যে হিরোইজমের ব্যাপারটা তাদের কাছে এসে যাচ্ছে। কিন্তু যেটার ক্ষতিকর দিকটা হলো যে এটা করে তারা কিছু টাকাও কিন্তু পাচ্ছে টিকটক থেকে, এবং এইটা টাকা দিয়ে তারা নেশাগ্রস্ত হচ্ছে। এবং তাদের মধ্যে যে এই যে যখন এই যে কিছু কিছু গ্রুপ হয়ে যাচ্ছে, হয়ে তারা এই টিকটকগুলো করছে এবং গ্রুপের মধ্যে তখন দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হওয়ার ফলেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। তবে আমরা বরিশালে এটাকে দৃঢ়হস্তে দমন করতে চেষ্টা করছি এবং করছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত তারা বড় রকমের অকারেন্স করতে পারে নাই। তো এখন যেটুকু মারামারি বা এটাও হচ্ছে, এর মধ্যেই আর দুই একটা হয়তো ছোটোখাটো তারা চুরি বা এরকমে জড়ায় পড়ছে, কারণ টিকটকে তাদের নাকি অনেক টাকাও প্রয়োজন হয় এগুলো করতে, সেজন্য তারা এই অপরাধগুলোতে জড়িয়ে পড়ছে। আমরা কিন্তু এটাও দেখছি কারো হাতে রামদা, ছুরি এগুলো নিয়ে যেমনি ভিডিও করছে, সেই সাথে সাথে যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু এও অভিযোগ করছে যে বিভিন্নভাবে ভাড়ায় তাদেরকে খাটানো হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের অনুপ্রবেশকারী হিসেবেও তাদেরকে ব্যবহার করানো হচ্ছে। আপনাদের পর্যবেক্ষণগুলো কি বলছে? কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি বেপরোয়া হয়ে ওঠে? দেখেন, আসলে এই যে বিষয়টা বললো না রাজনৈতিক কারণে, আমি কিন্তু এটা এখনো দেখিনি যে তারা রাজনৈতিক কারণে আসছে। তারা কিন্তু ওই যে বললাম যে হিরোইজম প্রদর্শনের জন্যই তারা এই কাজগুলো করছে। আর এখন এইটার জন্য যে ধরেন ওই যে তাদেরকে সামাজিক যে সচেতনতা এইটা যদি না আসে এবং পরিবার থেকে তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাইলে এটা কিন্তু বিস্তার লাভ করবে এবং একসময় ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে আমাদের কাছে। আর এদের মূল যে বিষয়টা হলো এই যে এলাকাভিত্তিক তারা যোগাযোগ করে তারা এই টিকটকে যাচ্ছে এবং ওই যে বললাম টাকা পাচ্ছে, টাকা পাইলে তো তারা তো অকারেন্সের দিকে যাচ্ছে, এটাই। এবং সে জায়গাতে মাদকও জড়াচ্ছে। আমরা দেখি যে প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই উঠতি বয়সী তরুণরা যা ইফতিজার হিসেবে অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে, স্কুল কলেজের সামনে অবস্থান নেয়। সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো কিছু করণীয় আছে কিনা? জি জি, অবশ্যই। আমরা আমাদের সকল ফোর্সকে বলা আছে যে এরকম আমরা যখন স্কুলে ছুটি হয় তখন আমরা স্কুলের সামনে আমাদের টহল গাড়িগুলো যায় এবং এরকম যখন এই ঘটনাগুলো হয় তখন আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু প্রতিকার করার চেষ্টা করছি। কিন্তু এখনো ধরেন এই নিয়ে যে আমাদের বড় কোনো অকারেন্স বা মামলা এই পর্যায়ে কিন্তু আমাদের কিন্তু এখনো বরিশাল আসে নাই, ঠিক আছে। তবে আমরা এটা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং যে কোনো পদক্ষেপ আমরা নিতে রাজি আছি এবং আমরা চেষ্টা চালাচ্ছি। বর্তমানে এই পদক্ষেপগুলোর ফলেই কিন্তু এখন আমরা বর্তমানে আবার একটু গা ঢাকা দিয়েছে তারা। তো আমরা আপনাদের কাছেও আমরা একটু অনুরোধ জানাই যে আপনারা যে খোঁজগুলো পান যে অমুক এলাকায় এর নেতৃত্বে আপনার হলো কিশোর গ্যাং চলছে, আমাদের কাছে খবর দিবেন এবং আমরা এটা প্রতিকার করব। অন্তত 40টি গ্রুপ অন্তত কিন্তু রয়েছে বা জানা যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই জায়গা থেকে আপনারা কি কোনো কিছু ব্যবস্থা নিচ্ছেন? জি জি, আমাদের সমস্ত থানাগুলোতেই আমাদের বলা হয়েছে যে এই কিশোর গ্যাংয়ের বিষয়ে, এবং আমরা প্রাথমিকভাবে কিন্তু কিছু দুই একটা যখন জেনেছি, যেমন কাউনিয়া থানাতে কিছুদিন আগে আমরা ওই যার নেতৃত্বে এটা চলছে তার অভিভাবককে আমরা ডেকেছি। ডাকার পরে তখন তারা আমাদের কাছে মুসলেকা দিয়ে গেছে যে না, আমার ছেলের এগুলো যাবে না। তো পরবর্তীতে সেটা কিন্তু এখন আর আপাতত আমরা দেখছি না তাকে। তো এরকমভাবে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি, সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থাও নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। নগর পুলিশ প্রধান কিন্তু কড়া বার্তা দিয়েছে, যদি কেউ অপরাধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু কাউকেই ছাড় দেওয়া হবে না। সেই সাথে সাথে পরিবার এবং সমাজের অবশ্যই দায়িত্ব আছে এই কিশোর গ্যাং যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে ছিলেন একজন অতিথি। দেশের বাইরের খবর, দীর্ঘ 40 দিনের শাটডাউনের অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় রোববার মার্কিন সিনেটে ঐকমত্যে পৌঁছান ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতারা। পরে ভোটাভুটিতে বিলের পক্ষে মত দেন সংখ্যাগরিষ্ঠ সিনেটর। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলে সই করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে অচলাবস্থার কারণে এদিনও প্রায় 3000 ফ্লাইট বাতিল ও 10,000-এর বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে। অবশেষে অচলাবস্থা কাটছে যুক্তরাষ্ট্রে। শেষ হচ্ছে 1 মাসের বেশি সময় ধরে চলা দীর্ঘ শাটডাউন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে রোববার একটি বিল পাশ হয়েছে। শিগগিরই মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া স্বাস্থ্যসেবা খাতের ভর্তুকি নিয়ে আগামী ডিসেম্বরে ভোটাভুটি আয়োজনের শর্তে রিপাবলিকান আইন প্রণেতারা সম্মত হলে কয়েকজন সিনেটর তহবিল চালুর বিষয়ে রাজি হন।
কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলটি এদিন সিনেটে 60 ভোট পেয়ে পাশ হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে ভোটাভুটি। এর আগে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত ভোট না পড়ায় বিলটি পাশ হয়নি। তবে সিনেটে বিল পাশ হলেও সরকারের অচলাবস্থা পুরোপুরি কাটতে এখনো কয়েক ধাপের কাজ বাকি আছে। এই বিল এবার যাবে প্রতিনিধি পরিষদে, সেখানে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। নিম্নকক্ষে বিলটি পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় 14 লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন। খাদ্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে গেছে। মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে বিমান চলাচলে। অচলাবস্থার কারণে এদিনও প্রায় 3000 ফ্লাইট বাতিল ও 10,000-এর বেশি বিলম্ব হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। জয় দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করতে চান নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠের সুবিধা এবং মুশফিকের জন্য আলাদা তাড়না থেকে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন। ওয়ানডে টি-20-তে মিডল অর্ডার সুবিধা করতে না পারলেও টেস্ট পারফরমেন্স নিয়ে ভাবনা নেই শান্তর। এদিকে লাক্কাতুরার উইকেট দেখে অবাক আইরিশরা। সবুজ পিচে টাইগার বধের স্বপ্ন আঁকছেন তারাও। কাল ম্যাচ শুরু সকাল 9:30টায়। সিলেট থেকে নিয়ন মোহামেডের ম্যাচ প্রিভিউ ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ। সিলেটে শেষ দিনের অনুশীলনে একটু নির্ভর টিম টাইগার। টানা 2 দিন কঠোর পরিশ্রমের পর শেষ বেলায় শিষ্যদের একটু ছুটির আমেজেই রাখলেন ফিল সিমন্স। এই সিরিজেই যে 100তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম, তাই তাকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে এবার বাংলাদেশ টিম। আগের দিন অনুশীলন না করলেও এদিন 2 নেট বদলে নিজেকে ঝালিয়ে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। যেন নতুনদের বুঝিয়ে দিলেন 99-এ এসেও শুরুর দিনের মতোই উচ্ছল মুশি। খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ 99তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো, স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে। ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাকিরাও। ব্যতিক্রম শুধু পেসাররা। লাক্কাতুরার গ্রিন টপে দাঁড়িয়ে লোহাতুর দৃষ্টিতে দেখে গেছেন উইকেটখানা। শান্ত তো আরো কয়েক কাঠি সরেশ। মজা করেই জানালেন ম্যাচের 20 মিনিট আগেই নাকি জানিয়ে দেবেন স্কোয়াড। ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট। আর কম্বিনেশনটা কালকে ইনশাআল্লাহ আপনি 9টা-5 অথবা 9টা-10-এর মধ্যে পেয়ে যাবেন। টেস্টে প্রতিপক্ষ আয়ারল্যান্ড কিছুটা অচেনা বাংলাদেশের জন্য, এটাই ভাবাচ্ছে শান্তকে। ভালো দল আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। শেষ দিনে অনুশীলন করেনি আয়ারল্যান্ড, তবে উইকেট দেখতে মাঠে এসেছিলেন ক্যাপ্টেন এবং কোচিং প্যানেলের সদস্যরা। উইকেটে সবুজ আভা দেখে বেশ অবাক তারা। এখানকার উইকেট খুব ভালো। স্টার্লিং এর এখানে খেলার অভিজ্ঞতা আছে, সে আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করেছে। আমরা আশাবাদী অনেক রান হবে, তবে বাংলাদেশে আসলে স্পিনার সামলাতে হবে, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। 2023 সালে একবারই টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। সেই ম্যাচে অবশ্য 7 উইকেটের জয় আছে টাইগারদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 71কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, সংস্কারের ফয়সালা সংসদে। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমদাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।